হ্যালো স্টুডেন্টস, আরআরবির পেইড ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা গত যে ক্লাসটা করেছিলাম সোশ্যাল সায়েন্সের ক্লাস, সেই সোশ্যাল সায়েন্সের গত ক্লাসটাতে আমরা ইকোনমি আলোচনা করেছিলাম। তার আগে পলিটি সম্পূর্ণ বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি, তার সম্পূর্ণ নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। ইকোনমি ক্লাস 1-এর নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। দেখো, তোমাদের মধ্যে একটা প্রবলেম হলো যে তোমরা আনসারগুলো ঠিকঠাক করছো না বা করবে সেটাও বলছো না। এটা একটা প্রবলেম। দেখো, কোথাও একটা যখন প্রস্তুতি নিচ্ছ, প্রস্তুতিটাকে ভালো করে নাও, যাতে তোমাদের সাথে সাথে যারা প্রস্তুতি দিচ্ছে তাদেরকেও ভালো লাগে। আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলছি, যে তোমাদের যদি অ্যাক্টিভিটি কম হয় তাহলে কিন্তু আমাদেরও অ্যাক্টিভিটি কমে যাবে। এটা কিন্তু সত্য। কারণ তোমরা যদি এনার্জি না দেখাও তাহলে আমরাও চাইবো যে এই ব্যাচটা এইভাবে যাক। বাকি যে ব্যাচগুলো আছে সেগুলোতে অ্যাক্টিভনেস বেশ ভালোই থাকে, মানে শুরুর দিকে অ্যাকচুয়ালি যে কোনো ব্যাচ শুরুর দিকে বেশ ভালো হয়, তারপরে দেখি আস্তে আস্তে করে তোমাদের অ্যাক্টিভনেসটা কমে যায়। কিন্তু একটা পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নাও, অনেক ধৈর্য লাগে, প্রচুর ধৈর্য লাগে। হঠাৎ হঠাৎ করে হয়ে যায় না। কোনো চাকরির পরীক্ষায় হঠাৎ করে কোনো কিছু ক্লিয়ার হয় না বা কোনো কিছু হয়ে যায় না। তুমি যতই ভালো প্রস্তুতি নিয়ে থাকো আর যত যা জানো, সবসময় মাথায় রাখবে যে তোমাকে শেষ, মানে যতদিন না তুমি সাকসেস হবে, সাকসেস পর্যন্ত তোমাকে একই রকম ভাবে পড়ে যেতে হবে। এই জায়গাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো যখনই স্টার্ট করবে খুব এনার্জির সাথে স্টার্ট করছো তোমরা, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে ওই এনার্জিটা থাকে না। আর এখানেই কিন্তু ফেল করে যায়। এখানে সফল ছাত্র আর সফল না হওয়া ছাত্রর পিছনে এই একটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যে এনার্জির সাথে যে ওভারট্যাক্সিংটা শুরু হয় সেটা পরবর্তীতে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু মনে রাখবে যে ভালো করে পড়তে হবে এবং তোমাকে লাস্ট পর্যন্ত পড়তে হবে, টিল টু দ্য এন্ড। যতক্ষণ না মানে তুমি চাকরি পাচ্ছ ততক্ষণ তোমাকে এই পড়াটাকে রেগুলার কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আর এটা যদি নাও করতে পারো তাহলে খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। তো সাকসেস স্টুডেন্ট আর আনসাকসেসফুল স্টুডেন্টদের মধ্যে এই এক প্রবলেম, যে তারা কন্টিনিউয়াসলি করতে পারে না, ফলে সাকসেস অ্যাচিভ করতে পারে না। তো তোমাদেরকে বলবো যে তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসটা করো আর তোমরা একটু এনার্জি দেখাও। আমি তোমাদের আগে যেমন মক টেস্ট প্রোভাইড করতাম, বিভিন্ন কোশ্চিন প্রোভাইড করতাম, আরো অনেক কিছু অ্যাক্টিভিটি দেখানো যায়। যেহেতু আমরা অলরেডি প্রচুর ব্যাচে ক্লাস করাই, আমি নিজেও অফলাইন এবং অনলাইনে প্রচুর ক্লাস দিই। এবার তার মধ্যেও শরীরের অসুস্থতা সুস্থতা যেই হোক, তোমরা যদি একটু এনার্জি দেখাও তাহলে দেখবে যে ওখানে লাইভ প্রশ্ন উত্তর এগুলো করা হয়। তো তোমাদের এনার্জি যদি কম থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে প্রবলেম হয়। যাই হোক, তোমরা এখানে হয়তো অনেকেই বলবে স্যার আমরাও থাকি। এবার কিছু কিছু ছাত্র থাকে, এটা সত্য কথা, কিন্তু ম্যাক্সিমামই থাকে না। 114 জন তোমাদের এই পেইড গ্রুপে আছে, তার মধ্যে আমাদের টিচারদের এবং আমাদের স্টাফদের বাদ দিলেও তোমরা মোটামুটি 110 জনের মতো, 108 জনের মতো আছো। মানে 108 জন স্টুডেন্ট ক্লাস দিতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। কিন্তু তোমাদের সেই জায়গা থেকে একটু হলেও ক্লাসটাতে তোমাদের এনার্জি অনেকটাই কম। এবার তোমরা এনার্জি দেখাও, দেখবে আমাদের কাছ থেকে অনেক কিছু পাবে। মানে আমি যেমন আজকে প্রথম বা এই তোমাদের ব্যাচে প্রথম ক্লাস দিচ্ছি এমন না। রিসেন্টলি বিটেলে দুটো ক্লাস আমি একজনকে দিয়ে করিয়ে নিয়েছিলাম, কারণ আমি ভীষণভাবে অসুস্থ হয়েছিলাম। আর হসপিটালে যাতায়াত করতে হয়েছিল, কারণ আমার রিলেটিভ মানে সিরিয়াস কন্ডিশনে ছিল। তারপর আমি দুটো ক্লাস তোমাদের করিয়ে নিয়েছিলাম জিকে একজনকে দিয়ে। তো যাই হোক, বাকি তোমাদের যেগুলো থাকছে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস হতেই থাকবে। আর আমি ক্লাসগুলো নিবো, জিকে ক্লাসটা তোমাদের যেমন মঙ্গলবারে ক্লাসে সায়েন্সের থাকছে, বৃহস্পতিবারে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্র্যাটেজিকে থাকছে, আর মাঝে মাঝে তোমাদের ওখানে বলেছিল যে মিক্সড একটা মক টেস্টের ব্যবস্থা থাকবে, যেটা আমি 3000 কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করতে চেয়েছি। এই 3000 প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে তোমাদের এই 4 মাসের যে কোর্স, তার মধ্যে 3000 কোশ্চেনের একটা যে মিক্সড আনসার কি, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যেটা দাঁড়াচ্ছে যে তোমাদের আজকে যে ক্লাসটা সেটা সোশ্যাল সায়েন্সের ক্লাস থাকবে। আমি বলছিলাম যে ছোট ছোট টপিক গুলো আমরা ক্লিয়ার করে নিই, যেগুলো ছোট ছোট সাবজেক্ট রয়েছে, যেমন পলিটি ইকোনমি ক্লিয়ার করে নিই, হিস্ট্রি জিওগ্রাফি যাবো। হিস্ট্রিতে প্রচুর টপিক আছে, প্রচুর আলোচনা আছে, সেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, ইকোনমির আমরা যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেখানে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের ভারতের ইকোনমিটা মিশ্র ইকোনমিতে কেন পরিণত হলো, এর এর পিছনে কোল্ড ওয়ার এবং আমাদের যে জোট নিরপেক্ষ আন্দোলন, এগুলোর যে ভূমিকা ছিল, এবং বিশ্ব পরিস্থিতি যেখানে বিশ্ব দুটা মেরুতে ভাগ হয়ে গেছিল, সেখানে ভারত স্বাধীনতা অর্জন করে। সেই সময় ভারতের নির্মাতাদের ভারত নির্মাতাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে ভারতের ইকোনমিটা কেমন হবে। ইভেন পলিটিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড মানে সামাজিক ক্ষেত্রেও, কালচারাল ক্ষেত্রেও
সামাজিক এবং কালচারাল উভয় ক্ষেত্রে, মানে সব দিক থেকে ভারতের একটা অনেক চ্যালেঞ্জ ছিল। কারণ ভারত তো আর ভারতবর্ষ তো আর কোনো একটা পার্টিকুলার একটা কালচারের উপর দিয়ে থাকে না। ভারতের চারিদিকে অনেক প্রচুর কালচার, যার কারণে বিবেকানন্দ পুরো ভারতবর্ষ ঘুরে বেরিয়েছিলেন। আমাদের গান্ধীজি ঘুরে বেরিয়েছিলেন, বিবেকানন্দ ঘুরে, নেতাজি ঘুরে বেরিয়েছিলেন। দেখো আমাদের ভারতবর্ষ চারিদিকে প্রচুর কালচার, আমরা যে জায়গায় থাকি সেখানে একটা কালচার দেখা যায়, কিন্তু তুমি যদি আরেকটু দূরে যাও দেখবে কালচার চেঞ্জ হয়ে যায়। তো আমাদের যে ভারতবর্ষে বিভিন্ন কালচার রয়েছে, বিভিন্ন রিলিজিয়ন রয়েছে, বিভিন্ন কাস্ট রয়েছে, ইকোনমিক্যাল কন্ডিশনে, ইকোনমিক্যাল স্ট্যাটাসে দেখো কতটা আপার, মিডিল, মিডিল আপার, ঠিক আছে, আবার আপার, আপার ফ্রন্ট আপার, এই যে বিভিন্ন আপার, মিডিল আপার এরকম চলছে। আবার নিম্নবিত্তদের মধ্যে একদম পিছিয়ে পড়া নিম্নবিত্ত, তারপরে আন্ডারলাইন্ড লোয়ার ক্লাস, ঠিক আছে, আবার ধরো আপার ক্লাস, আন্ডারলাইন লোয়ার ক্লাস, আবার সেখানে হচ্ছে তোমার লোয়ার ক্লাস। এইভাবে আমরা দেখি। তো এই যে পুরো একটা ইকোনমিক্যাল স্ট্যাটাস, তো এই ইকোনমিক্যাল স্ট্যাটাসে আমাদের ভারতবর্ষ সেই সময় যখন স্বাধীনতা পেল সেই সময় এরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই সময় ভারতের নির্মাতাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়েছিল যে ভারত রাষ্ট্রটা কেমন করে তৈরি করব, কেমন বানাবো। তো সেখানে আমাদের যে দাদাভাই নওরোজি বলো বা তার আগে দাদাভাই নওরোজি বলো বা তারপরে সুভাষচন্দ্র বসু বলো, এবং আরো যারা যারা ইকোনমিক্যাল যে প্ল্যানিং গুলো দিয়েছিলেন, সেই প্ল্যানিং গুলো পরবর্তীতে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, জওহরলাল নেহেরু, এরা এগুলোকে গ্রহণ করলেন। গ্রহণ করে আমাদের একটা নতুন ইকোনমিক্যাল কন্ডিশন, একটা ইকোনমিক্যাল সার্কামস্টেন্সেস, একটা বায়ো কি বলবো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলো, একটা নতুন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলো, যেখানে একটা ইকোনমি হবে না প্রাইভেট না গভর্নমেন্ট, ইকোনমি যাবে মিক্সড এর দিকে। মানে প্রাইভেট যেসব কোম্পানি উদ্যোগপতি রয়েছে সেই সমস্ত উদ্যোগপতিরা নিজেদের মতো করে তারা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে, শিল্প স্থাপন করতে পারে, তারা নিজেদের মধ্যে বিভিন্ন কোম্পানি গঠন করতে পারে, সেক্ষেত্রে সরকার সহায়তা পাবে। আবার সরকার কি করলো, নিজেরাই সেখানে কিছু সুযোগ সুবিধা প্রোভাইড করলো যে গভর্নমেন্ট সেক্টর গুলোতে। এইভাবে ভারতের ইকোনমি একটা মিক্সড ইকোনমিতে পরিণত হলো। এবার এই মিক্সড ইকোনমিকে চালনা করতে গেলে ভারতের কি রকম হবে, এর জন্য দরকার ছিল একটা প্রপার প্ল্যানিং এর। তো এই প্রপার প্ল্যানিং এর জন্য 1950 সালে গঠন হলো প্ল্যানিং কমিশন। ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষা আসে এটা। প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়েছিল? তো 1950 সালে কি হলো, প্ল্যানিং কমিশন গঠিত হলো। তো 1950 সালে যখন প্ল্যানিং কমিশন গঠিত হলো, প্ল্যানিং কমিশন কি নির্ধারণ করবে? ভারতের ভবিষ্যৎ, মানে ভারতের আগাম আর্থিক বছরে, আমাদের আর্থিক বছরটা কবে থেকে কবে স্টার্ট হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর্থিক বছর স্টার্ট হয় 1 এপ্রিল থেকে এবং শেষ হয় গিয়ে 31 মার্চ। মানে আমাদের আর্থিক বছরটা হচ্ছে এপ্রিল টু মার্চ, 1 এপ্রিল টু 31 মার্চ। তো এই আর্থিক বছরের মধ্যে ভারত কোন কোন খাতে কত ব্যয় করবে এবং কোন কোন খাতে কত আমদানির একটা টার্গেট রাখবে, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা শুরু হলো। মানে বাজেট তো বাজেট, আমরা বাজেটেও আসবো, কিন্তু তার আগে একটা দরকার ছিল প্রপার প্ল্যানিং এর। যে প্ল্যানিংটা কি করবে, একদিকে যেমন আমাদের ভাবতে হবে যে আগামী আর্থিক বছরের জন্য ভারত রাষ্ট্র কি করবে, কোন খাতে কত ব্যয় করবে, সেই সমস্তটা যেমন থাকলো, তেমনি তার পাশাপাশি যে বিষয়গুলো থাকলো সেটা হচ্ছে যে ভারত সেই খাতগুলো থেকে কতটা রাজস্ব আয় করতে পারে এবং সেই রাজস্ব আয় দিয়ে ভারত বিভিন্ন সার্ভিসেস গুলো প্রোভাইড করবে। এই সমস্ত বিষয়গুলো ছিল। তার মানে এখানে একটা লক্ষ্যমাত্রা, লক্ষ্য পূরণের মাত্রা এবং একটা রাজস্ব আয়ের মাত্রা, এই সমস্ত কিছু নিয়ে ভেবে একটা পরিকল্পনার প্রয়োজন ছিল। আর এই পরিকল্পনার জন্য গঠন করা হলো প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন কবে গঠন হলো? 1950-তে, 1950 সালে। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে হলেন? প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী স্বয়ং। কিন্তু এখানে মনে রাখতে হবে যে প্ল্যানিং কমিশনের প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু বিরোধী দলের একজন বিশিষ্ট সদস্য কিন্তু থাকবে। মানে বিরোধী দলনেতাও এখানে প্ল্যানিং কমিশনের একজন অবশ্যই সদস্য হবে। এটা একটা ভারতের পলিটিক্সে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। মানে যেখানে আমরা দেখি যে শুধুমাত্র যে হচ্ছে রুলিং পার্টি, সেই রুলিং পার্টি সম্পূর্ণ ভূমিকা পালন করে, সেই জায়গায় কিন্তু প্ল্যানিং কমিশনে, অর্থাৎ যে পরিকল্পনা বা যোজনা কমিশন বলতে পারো, সেই যোজনা কমিশনে কিন্তু বিরোধী দলনেতাকেও সংযুক্ত করা হয়। এখানে একজন ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন, যিনি হবেন মানে পার্মানেন্ট বডি। এই পার্মানেন্ট বডিতে একজন ভাইস থাকবেন, ভাইস চেয়ারম্যান। তো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী হলেন, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন,
যখন সেই সময় যখন গঠিত হলো 1950 সালে, তখন জওহরলাল নেহরু চেয়ারম্যান হলেন, আর গুলজারিলাল নন্দাকে করলেন হচ্ছে ভাইস চেয়ারম্যান। ইনি আবার পরবর্তীতে গিয়ে প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তো যাই হোক, তো প্ল্যানিং কমিশন গঠন হলো কি 1950 সালে। উদ্দেশ্য কি? ভারতের আর্থিক বছরে কি কি আগামী আর্থিক বছরের জন্য ভারতবর্ষের কি কি পরিকল্পনা গ্রহণ করা হবে, কোন খাতে কত ব্যয় হবে, এবং সেই খাতগুলো থেকে কি পরিমাণ অর্থ আসবে, এবং সেগুলো আমরা কি কি সার্ভিসে প্রোভাইড করতে পারবো, সেই সমস্ত কিছু নিয়ে প্ল্যানিং হবে। তো এই যে প্ল্যানিংটা হবে, এই প্ল্যানিংটা ঠিক কত বছরের জন্য হবে? এই প্ল্যানিং কি বছরে বছরে করা হবে, নাকি প্ল্যানিংটা 2 বছর হবে, কি 3 বছর হবে, নাকি 5 বছর হবে? তো রাশিয়াতে তখন সোভিয়েত ইউনিয়ন, মনে রাখতে হবে তখন সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর, এটা 1991 সালে ভেঙে যায়, এবং ইউএসএসআর থেকে রাশিয়া, বর্তমান যে রাশিয়া দেখি আমরা, সেই পুতিনের রাশিয়া হচ্ছে বর্তমান রাশিয়া। কিন্তু সেই সময় কি ছিল? ইউএসএসআর ছিল। তো ইউএসএসআর এর তখন একটা পপুলার প্ল্যানিং ছিল, সেটা কি 5 ইয়ার প্ল্যান। তো ইউএসএসআর থেকে সেই 5 ইয়ার প্ল্যানটা কি করা হলো, নেওয়া হলো। 5 ইয়ার প্ল্যানটা নেওয়া হলো ইউএসএসআর থেকে। এই 5 ইয়ার প্ল্যানটা ভারতবর্ষের ক্ষেত্রে কাজে লাগানো হবে। অর্থাৎ আগামী 5 বছর ভারত কোন কোন খাতে কত ব্যয় করবে, এবং তার লক্ষ্যমাত্রা কি হবে, কি কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্য নিয়ে এই 5 বছর চলবে ভারতবর্ষ, তার একটা একটা ব্লু প্রিন্ট বানানো হলো, একটা পুরো ম্যাপ বানানো হলো, যে ভারতবর্ষ আগামী 5 বছর ধরে এই কাজগুলোর উপরে ফোকাস রাখবে। এই সমস্ত বিষয়টা পুরো প্ল্যান করা হলো। তো এটাকে বলা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। শুরু হলো কবে? 1951-এ। তাহলে 1951 থেকে 1956 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু। আরো রিপিট করে দিই, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাদের দ্বারা হলো? পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো প্ল্যানিং কমিশন দ্বারা, যোজনা কমিশন দ্বারা। যোজনা কমিশন কবে গঠন হলো? 1950 সালে যোজনা কমিশন গঠিত হলো। 1950 সালে যখন যোজনা কমিশন গঠিত হলো, বা আজ যোজনা কমিশন পরবর্তী 2015 সালে নীতি আয়োগ রূপে পরিবর্তিত হয়ে গেল। তো যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী এন। নীতি আয়োগ যে পরবর্তীতে 2015 সালে যে নীতি আয়োগ আসলো, সেই নীতি আয়োগেরও কিন্তু চেয়ারম্যান প্রধানমন্ত্রী আছে। তার সাথে সাথে একজন ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন, যিনি হবেন পার্মানেন্ট বডি। তো তিনি ছিলেন কি? গুলজারিলাল নন্দা। তো তিনি ছিলেন হচ্ছে ভাইস চেয়ারম্যান। এইভাবে প্ল্যানিং কমিশন গঠন হলো। এবার প্ল্যানিং কমিশনের উদ্দেশ্য কি থাকবে? আর্থিক বছরের জন্য ভারত কোন খাতে কত ব্যয় করবে। তো এই আর্থিক বছরটা কত বছরের জন্য করা হবে, মানে যে প্ল্যানটা করা হবে সেই প্ল্যানটা কত বছরের জন্য করা হবে। তো আনা হলো, ইন্ট্রোডিউস করা হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান কোন দেশ থেকে অনুপ্রাণিত? মনে রাখতে হবে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনার প্ল্যানটা নেওয়া হয়। তো সোভিয়েত ইউনিয়নে এমন কারা যে প্ল্যানটা দিল? তো সোভিয়েত ইউনিয়নে, তখন বললাম যে সোভিয়েত ইউনিয়ন তখন কিন্তু সোশ্যালিজম ছিল, অর্থাৎ সমস্ত কিছু গভর্নমেন্ট টেক ওভার ছিল। কিন্তু ভারতবর্ষে তো তেমনটা নয়। ভারতবর্ষে তো একদিকে গভর্নমেন্ট আছে, আবার একদিকে প্রাইভেট আছে। তার মানে ভারতবর্ষে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুদিক থেকে আমাদের মিক্সড ইকোনমি। পরীক্ষায় আসতে পারে ভারতের ইকোনমির প্রকৃতি কিরূপ। তো ভারতের ইকোনমির প্রকৃতি হচ্ছে মিক্সড প্রকৃতি, মিক্সড ইকোনমি, আচ্ছা মিশ্র প্রকৃতি। তো ভারতের মিশ্র প্রকৃতির ইকোনমি। কিন্তু যখন আমরা 5 ইয়ার প্ল্যানটা ইউএসএসআর থেকে নিলাম, তখন ইউএসএসআর শুধুমাত্র সোশ্যালিজমের উপরে, অর্থাৎ গভর্নমেন্ট প্রপার্টি, অর্থাৎ সমস্ত কিছু সেন্ট্রালিস্টিক হবে, সমস্তটা গভর্নমেন্ট আন্ডারটেক হবে, এমনটা ছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে তেমনটা নয়। তো এর আগে যখন আমি তোমাদের উৎসগুলো বলছিলাম, তখনও বলছিলাম যে ভারত কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যে আইডিয়া গুলো, সেই আইডিয়া গুলো কিন্তু গ্রহণ করেছে, কিন্তু আইডিয়া গুলো ভারতবর্ষে কিন্তু সরাসরি করে কপি পেস্ট করা হয়নি। ভারতের জনগণের প্রয়োজনে, ভারতের জনগণের যতটা যেইভাবে ব্যবহার করলে জনগণের রাইটস, জনগণের সুবিধা হবে, সেই সমস্ত বিষয়গুলো দেখে তবে সেটাকে গ্রহণ করা হয়েছিল। বিষয়টা নেওয়া হয়েছে বিদেশ থেকে হলেও, কিন্তু বিষয়টা গ্রহণ করেছিল ভারতের জনগণের উপর ভিত্তি করে। তো 5 ইয়ার প্ল্যানটাও ঠিক তেমনই আসলো। সেখানে ছিল সমস্ত কিছু গভর্নমেন্ট আন্ডারটেক, ভারতবর্ষে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেক ছিল না। সমস্তটা ছিল কি মিক্সড ইকোনমি, যেখানে হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকও ছিল, আবার প্রাইভেট যারা কোম্পানি ছিল সেই সমস্ত উদ্যোগপতিদেরকেও গুরুত্ব দেওয়া হলো। তো এইবার প্রথম যে সেক্টরটা, 5 ইয়ার প্ল্যানের প্রথম যে সেক্টরটা, সেটা কি হবে? তো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হলো? 1951 থেকে 1956। তো এখানে কি করা হলো? আমাদের যে প্রাথমিক সেক্টর, প্রাথমিক সেক্টর মানে তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছিলাম যে ভারত, আমাদের যে ইকোনমিটাকে টোটাল 4টা সেক্টরে ভাগ করা হয়। কি কি? ফার্স্ট হচ্ছে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক, যেটা উৎপাদনের সঙ্গে যুক্ত, কৃষি, মৎস্য, এই সমস্ত কিছু, বা খনিজ
সম্পদ উত্তোলন, খনিজ তেল উত্তোলন, অর্থাৎ উৎপাদনের সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রাথমিক সেক্টর বা প্রাইমারি সেক্টর। তারপরে সে সেকেন্ডারি সেক্টর, যেটা হচ্ছে উৎপাদিত দ্রব্য যেখানে গিয়ে ব্যবহার হচ্ছে, অর্থাৎ শিল্পকে বলা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। তারপরে চাকরি, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কিছু আসলো টার্সিয়ারি সেক্টরে। এখানে কিন্তু থার্ড সেক্টর না, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, তারপর হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তারপরে ফাইনালি হলো তথ্য প্রযুক্তি, টেকনোলজি, এটাকে বলা হচ্ছে কুইনারি সেক্টর বা কোয়ানারি সেক্টর। তো এই কুইনারি চারটা টোটাল সেক্টর মাথায় রাখতে হবে, পরীক্ষা কিন্তু আসবে। প্রাথমিক সেক্টর, প্রাইমারি সেক্টর, যেটা প্রাথমিক বলছি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, আর হচ্ছে কুইনারি সেক্টর। এগুলো পরীক্ষা আসবে। তো তথ্য প্রযুক্তি কোন সেক্টরের মধ্যে পড়ে, এইভাবে প্রশ্ন দেবে। তোমার রাখতে হবে তথ্য প্রযুক্তি হচ্ছে কুইনারি সেক্টরের মধ্যে। গত ক্লাসে আমি বলে দিলাম যে এই যে গত ক্লাস বলতে গতকালই বলেছিলাম যে 2024 সালের ডাব্লিউবিসিএস এ কোশ্চেন এসেছিল যে তথ্য প্রযুক্তি কোন সেক্টরের মধ্যে পড়ে, এরকম একটা প্রশ্ন এসেছিল। তো সেটা হচ্ছে কুইনারি সেক্টর, এটা মনে রাখতে হবে। তাহলে ভারতের ইকোনমিটা কয়টা সেক্টর থাকলো? ভারতের ইকোনমিতে চারটা সেক্টর থাকলো। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, যেটা হচ্ছে কৃষি, মৎস্য, এগুলোর উপরে, উৎপাদনের উপর নির্ভর। সেকেন্ডারি সেক্টর অর্থাৎ শিল্প। আর হচ্ছে টার্সিয়ারি সেক্টর, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, চাকরিগুলো হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে যুক্ত। আর হচ্ছে তথ্য প্রযুক্তি, যেটাকে কুইনারি সেক্টর। তাহলে টোটাল কয়টা সেক্টর হলো? চারটা সেক্টর। এবার প্রথম পঞ্চবার্ষিকী 1951 থেকে 1956, তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে গ্রহণ করা হলো কি, প্রাইমারি সেক্টরের উন্নয়নের দিকে। অর্থাৎ আমাদের যে প্রাইমারি সেক্টর, ভারতবর্ষে বর্তমানে জনসংখ্যার 65% কৃষিকাজের সঙ্গে যুক্ত। ভালো করে মনে রাখতে হবে কিন্তু এটা, ভারতবর্ষের জনগণের 65% কিসের সঙ্গে যুক্ত? কৃষির সঙ্গে যুক্ত। তাহলে আমাদের প্রথমত যদি উন্নতির দিকে ভাবি আমরা, তাহলে সবার প্রথমে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থা উন্নয়নের কথা ভাবতে হবে। তারপরে আস্তে আস্তে করে এগোতে হবে প্রাইভেটাইজেশনের দিকে, আস্তে আস্তে এগোতে হবে ইন্ডাস্ট্রির দিকে। তো সবার প্রথমে যে 5 ইয়ার প্ল্যানটা আনা হলো, সেই 5 ইয়ার প্ল্যানটা আনা হলো কিসের উপরে? কৃষির উপরে। এটাও এমনি এমনি আনা হয়নি। এখানে হ্যারোড ডোমার নামে দুজন ব্যক্তি ছিল। একজন হচ্ছে হ্যারোড আর একজন হচ্ছে ডোমার। একজন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর একজন হচ্ছে রাশিয়া। এই দুইজন ব্যক্তি মিলে একটা ইকোনমিক্যাল প্ল্যান তৈরি করলো যে কিরকম। তারা একটা গবেষণাপত্র পাবলিশ করলো, সেটা বই আকারে পাবলিশ হলো। তো তারা একটা প্ল্যানিং দিল যে কৃষি ক্ষেত্রে কিভাবে উন্নয়নের ব্যাপারটা ভাবা যায়, প্রাইমারি সেক্টর যেগুলো রয়েছে সেই প্রাইমারি সেক্টর গুলোতে কিভাবে উন্নয়নের কথা ভাবা যায়। তো তাদের প্ল্যানটাই অ্যাকচুয়ালি ভারতবর্ষে নেওয়া হয়। তার কারণে পঞ্চবার্ষিকীর পরিকল্পনার প্রথম যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনা বলা হয় হ্যারোড ডোমার পরিকল্পনা। ক্লিয়ার হলো? আসলে গলা ব্যথা আর শরীর কদিন ধরেই জ্বর। তো বোঝা গেল ব্যাপারটা। আমরা কোথায় ছিলাম? প্রথমে বললাম প্ল্যানিং কমিশনের দ্বারা পঞ্চবার্ষিক পরিকল্পনা আসলো। প্ল্যানিং কমিশন আসলো 1950 সালে। প্ল্যানিং কমিশন দ্বারা হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা। পঞ্চবার্ষিক পরিকল্পনার কয়টা পরিকল্পনা হয়েছিল? 12টা পরিকল্পনা হয়েছিল। টোটাল কয়টা পরিকল্পনা? 12টা। হিসাবটা ছিল 1951 সাল থেকে 2017 পর্যন্ত, এটা হিসাবের মধ্যে ছিল। কিন্তু 2015 সালে প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়ে গেল। প্ল্যানিং কমিশন চেঞ্জ হলে পঞ্চবার্ষিক পরিকল্পনাও চেঞ্জ হবে, কারণ প্ল্যানিং কমিশনের দ্বারাই 5 ইয়ার প্ল্যানটা আসে। তো পঞ্চবার্ষিক পরিকল্পনা, তো প্ল্যানিং কমিশনের নামটা চেঞ্জ করে করা হলো কি, নীতি আয়োগ। কবে? এটা 2015 সালে। তার আগে পর্যন্ত কি ছিল? তার আগে পর্যন্ত প্ল্যানিং কমিশন ছিল। আর লাস্ট যে প্ল্যানিং দ্বাদশ পরিকল্পনা, সেই দ্বাদশ পরিকল্পনা অ্যাকচুয়ালি 2017 সাল পর্যন্ত ছিল, কিন্তু 2015 সালেই সেটা স্থগিত হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ হচ্ছে প্ল্যানিং কমিশনের জায়গাটাই পরিবর্তন করে দিল। প্ল্যানিং কমিশনের পুরো স্ট্রাকচারটা ঠিকই আছে। প্ল্যানিং কমিশনের যেমন চেয়ারম্যান হবেন প্রাইম মিনিস্টার, তেমনি নীতি আয়োগেরও চেয়ারম্যান কিন্তু প্রাইম মিনিস্টার। নীতি আয়োগে এবং প্ল্যানিং কমিশনের যে গভর্নমেন্ট বডি, গভর্নমেন্ট বডি ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বলতে পারো, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডিটা যেভাবে তৈরি ছিল প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ সেম টু সেম থাকবে। এখানেও একজন পার্মানেন্ট বডি থাকবে, সেখানেও একটা পার্মানেন্ট বডি ছিল। তো এই সমস্ত বিষয়গুলো সেমই থাকলো, শুধু নামটা চেঞ্জ হয়ে গেল এবং 5 ইয়ার প্ল্যানটাও চেঞ্জ হয়ে গেল। মানে 5 ইয়ার প্ল্যান আর থাকলো না। তাহলে পরীক্ষা আসতে পারে মোট কতগুলো 5 ইয়ার প্ল্যান করা হয়েছে? তাহলে মোট 5 ইয়ার প্ল্যান করা হয়েছে কয়টি? 12টি। 1951 সাল থেকে 2017 সাল পর্যন্ত। সালগুলো কিন্তু অনেক, 5 বছর করে হিসাব করলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম গুলিয়ে যাবে। কিন্তু এখানে কিছু কিছু বিষয় রয়েছে, যেমন কিছু প্ল্যান হলিডেজ ছিল, যেখানে প্ল্যানিং হলিডে করা হয়। দুটো প্ল্যান করার পরে, তিনটা প্ল্যানের পরে
প্ল্যানিং হলিডে হয়, তারপরে হচ্ছে রোলিং প্ল্যান হয়, তারপরে হচ্ছে ইয়ারলি প্ল্যান হয়। তো এই সমস্ত কিছু কারণে, ঠিক আছে, কিছু কিছু বছর বাদ গিয়েছে, মানে 5 ইয়ার করে যেটা যাবে সেটা বাদ গিয়েছে। তো এই পঞ্চবার্ষিক পরিকল্পনা কাদের থেকে অনুপ্রাণিত? এটা হলো ইউএসএসআর থেকে অনুপ্রাণিত, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। এবার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটাকে বলা হচ্ছে হ্যারোড ডোমার পরিকল্পনা। এই হ্যারোড ডোমার পরিকল্পনাটা হলো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। হ্যারোড ডোমার নামে দুজন ব্যক্তি ছিল। তাদের আইডিয়া ছিল যে কৃষিক্ষেত্রে কিভাবে, উৎপাদন ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যেতে পারে, সাধারণের মধ্যে কিভাবে আয়ের উৎস ক্রিয়েট করা যেতে পারে, ছন্দ বেকারত্ব বন্ধ করা যেতে পারে, এই সমস্ত কিছু নিয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে হ্যারোড ডোমার পরিকল্পনা। এটা হলো ফার্স্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। কবে আসলো? 1951 থেকে 1956। পরে পরে আমি এগুলো লিখিত দিয়ে দিচ্ছি তোমাদের নোটস গুলো। তাহলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিসের উপরে গুরুত্ব দেওয়া হলো? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গুরুত্ব দেওয়া হলো প্রাইমারি সেক্টর, অর্থাৎ কৃষির উপরে। পরীক্ষায় আসতে পারে যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে কৃষির উপর বেশি জোর দেওয়া হয়। তাহলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে কৃষির উপর জোর দেওয়া হয়। এটা গেল 1956। এবার 1956 থেকে কি হলো? 1961। তাহলে 1956 থেকে 1961 পর্যন্ত। আচ্ছা, 1951-এর যে প্ল্যান ছিল, পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, এখানে একটা নতুন সংগঠন করা হয়েছিল 1952-তে, সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরীক্ষায় আসে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে শুরু হয়? তাহলে এটা হচ্ছে 1952 সালে। তো কমিউনিটি ডেভেলপ পরিকল্পনা, এখানে লক্ষ্যমাত্রা যা ছিল, লক্ষ্যমাত্রা থেকে কিন্তু যেটা লক্ষ্য পূরণ hয়েছিল তা কিন্তু অনেক বেশি ছিল। লক্ষ্যমাত্রা প্রায় 2.1% ছিল, আর লক্ষ্য পূরণ হয়েছিল 3.6%। মানে ফার্স্ট যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেই ফার্স্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা একদম সঠিকভাবে কার্যকর হয়েছিল, এখানে কোনো রকম প্রবলেম ছিল না। তো সঠিকভাবে পরিকল্পনা ক্লিয়ার হলো এবং সাকসেসফুল হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্রথম পরিকল্পনাটা কবে? 1951 থেকে 1956 পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে যে যে কথাগুলো মনে রাখতে হবে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অপর নাম কি বললাম? হ্যারোড ডোমার পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চেয়ারম্যান কে ছিলেন বা প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? কৃষি ক্ষেত্রে উন্নতি করা, ঠিক আছে, কোন সেক্টরে? প্রাইমারি সেক্টরে উন্নয়ন করা। লক্ষ্যমাত্রা ছিল 2.1%, আর লক্ষ্য পূরণ হয়েছিল 3.6%। তার মানে ফার্স্ট প্ল্যানিং কমিশনটা সম্পূর্ণরূপে সাকসেস ছিল। এই সময় কি করা হলো? একটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালানো হলো। পরীক্ষা আসতে পারে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে শুরু হয়েছিল? 1952-তে। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। শেষ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। সেকেন্ড আসলো, সেকেন্ড পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1956 থেকে 1961। প্রথমটাতে কি করা হয়েছিল? প্রাইমারি সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয়টাতে কিসে গুরুত্ব দেওয়া হলো? সেকেন্ডারি সেক্টরকে গুরুত্ব দেওয়া হলো। তাহলে প্রথমটা ছিল প্রাইমারি সেক্টর, দ্বিতীয়টা হলো সেকেন্ডারি সেক্টর। পরীক্ষায় ডাইরেক্টলি প্রশ্ন আসে যে ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে? এটা মনে রাখতে হবে যে ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। দুর্গাপুরে রাউরকেল্লা যে ইস্পাত কারখানা গঠিত হয়েছিল আমাদের বাংলাদেশ দুর্গাপুরে এবং রাউরকেল্লাতে, যে ইস্পাত কারখানা গঠন হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রেখে। যে দুর্গাপুরে ইস্পাত কারখানা, রাউরকেল্লা ইস্পাত কারখানা যে গঠন করা হয়েছিল, পরবর্তীতে সেগুলোকে সেইলের আন্ডারে আনা হয় ইস্পাত কারখানাগুলোকে। তো এই যে এই ইস্পাত কারখানাগুলো যে গঠন হলো, এটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। কারণ দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ভারী শিল্পের উপর ভিত্তি করে। তো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারী শিল্পের উপর ভিত্তি করে গঠিত হলো। এটাকে বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্ল্যান। এটাও মনে রাখতে ভালো করে। তো এটা পরীক্ষা আসে যে কোনটাকে মহলানবিশ প্ল্যান বলা হয়। তো মহলানবিশ প্ল্যান হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বলা হয় হ্যারোড ডোমার প্ল্যান, আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্ল্যান। ঠিক আছে। প্রাইম মিনিস্টার কে থাকলো, চেয়ারম্যান কে থাকলো প্ল্যানিং কমিশনে? জওহরলাল নেহরুই থাকলো, কারণ জওহরলাল নেহরু 1964 পর্যন্ত ছিলেন। তো এটাতে লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 4.5%, আর লক্ষ্য পূরণ হলো 4.3%।
তো মোটামুটি এটা যতটা ছিল ঠিক ততটাই হয়েছে, এখানে লাভ লসের ব্যাপারটা ছিল না। এখানে দুটো বিষয় গুরুত্ব দেওয়া হলো। সেলফ রেলিয়েন্ট যেসব ছিল, অর্থাৎ স্বনির্ভর যেসব গোষ্ঠী, সেই স্বনির্ভর গোষ্ঠীকে এখানে এগিয়ে নিয়ে আসা হলো। কিন্তু স্বনির্ভর গোষ্ঠীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পরিকল্পনায়? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। আচ্ছা, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা আরেকবার বলে দিচ্ছি। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1956 থেকে 61 পর্যন্ত, 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? ভারী শিল্পের বিকাশ ঘটানো। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বলা হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশ প্ল্যান, এটা মনে রাখতে হবে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারী শিল্পের গুরুত্ব, আর এই ভারী শিল্পের গুরুত্ব দিতে গিয়ে দুর্গাপুর রাউরকেল্লাতে ইস্পাত কারখানা গঠন করা হলো। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে ইস্পাত কারখানা গঠন করা হলো রাউরকেল্লা আর হচ্ছে দুর্গাপুরে। গেল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা বললাম 4.5, লক্ষ্য পূরণ হয়েছিল 4.3, মোটামুটি ঠিকঠাক। এবার আসলো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা 1961 থেকে 1966। এবার সালটা হলো এমন একটা জায়গায় দাঁড়ালো যখন হচ্ছে ভারত চীন যুদ্ধ। ভারত চীন যুদ্ধ, দেখো ভারত এবং চীনের মধ্যে একটা পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কবে? 1954-এ। পরীক্ষা আসে পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো ভারত আর চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের চৌ এন লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটা চুক্তি স্বাক্ষর করলো, যেটাকে বলা হচ্ছে পঞ্চশীল চুক্তি। এই পঞ্চশীল চুক্তি যেটা, সেটা ভারত আর চীনের মধ্যে হলো। কিন্তু এই পঞ্চশীল চুক্তির মধ্যে উদ্দেশ্য ছিল যে কেউ কাউকে কখনোই আক্রমণ করবে না ইন্টারন্যাশনালি, কেউ কাউকে বিরোধিতা করবে না, আর ইন্টারন্যাশনালি এক দেশ আরেক দেশকে সাপোর্ট করবে। বর্ডার বাউন্ডারি ইস্যু হলে দুজনে মিটমাট করে নেবে, তৃতীয় পার্টিকে আনবে না। অভ্যন্তরীণ বিষয়ে কোন রকমের হস্তক্ষেপ করবে না। এই মিলিয়ে টোটাল 5টা বিষয় ছিল, যার কারণে এটাকে বলা হয় পঞ্চশীল নীতি। এটা কবে আসলো? 1954-এ। এই 1954-এ পঞ্চশীল নীতির মূল যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে একটা দেশ আরেকটা দেশকে কখনোই আক্রমণ করবে না। কিন্তু চীন এটা, এই যে পঞ্চশীল চুক্তি, এটাকে মানলো না। চীন কি করলো? 1961-এ চীন ভারতকে আক্রমণ করলো এবং ভারত এবং চীনের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হলো, যেটা 1962-তে বিশাল আকার ধারণ করলো এবং প্রভাব বিস্তার করলো এতটাই বেশি যে ভারতের যে 5 ইয়ার প্ল্যান ছিল, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকে একদম নষ্ট করে দিল। কারণ তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাতে ভারতের লক্ষ্যমাত্রা ছিল 5.8%, কিন্তু লক্ষ্য পূরণ হয়েছিল মাত্র 2.8%। 5.6% লক্ষ্যমাত্রা ছিল আর লক্ষ্য পূরণ হয়েছিল 2.8%, যার কারণে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা পুরোপুরি ভাবে ভেস্তে চলে গেল। এটা ভালো করে মনে রাখতে হবে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটা নষ্ট হয়ে গেল। তো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল এটাও মনে রাখতে হবে। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে 1961 থেকে 1966। তো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এটাতে কি করা হলো? কৃষি এবং শিল্পকে সামঞ্জস্য রেখে দুটোকে একসাথে যাতে বাড়ানো যায় সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো। আর এই সময় জওহরলাল নেহরু মারা গেলেন 1964। তো পরীক্ষায় আসতে পারে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে জওহরলাল নেহরু মারা গেছিলেন? তাহলে 1964। ভারত চীন যুদ্ধ 1962, ঠিক আছে, এটাও মনে রাখতে হবে। আর এখানে আরো একটা যুদ্ধ হয়েছিল 1965-এ, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। তাহলে দুটো যুদ্ধ, জওহরলাল নেহরুর মৃত্যু, এই সমস্ত কিছু নিয়ে পুরো সমস্যা দাঁড়ালো, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে গেল এবং খুবই বাজে অবস্থা, যার কারণে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা নষ্ট হয়ে গেল। এবার তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন নষ্ট হয়ে গেল, তখন আসলো 1966 থেকে 1969 পর্যন্ত প্ল্যান এখানে অফ করা হলো, অর্থাৎ পঞ্চবার্ষিক পরিকল্পনাকে অফ করে রাখা হলো। এটা ভালো করে মনে রাখবে। তাহলে আমাদের 3টা পরিকল্পনা হলো, 3টা পরিকল্পনার পরে পঞ্চবার্ষিক পরিকল্পনা অফ হলো। কবে? 1966 থেকে 1969 পর্যন্ত। এটা ভালো করে মনে রাখবে। এবার 1966 থেকে 1969 পর্যন্ত 5 ইয়ার প্ল্যানকে অফ করা হলো, মানে কি প্ল্যানিং অফ হলো না। এবার মনে রাখতে হবে অ্যানুয়াল প্ল্যান আসলো, অর্থাৎ বার্ষিক পরিকল্পনা আসলো। বার্ষিক পরিকল্পনা কি করা হলো? এখানে 1966, 1967, 1967, 1968, 1969 পর্যন্ত 3 বছর পর পর করে প্ল্যান করা হলো, অর্থাৎ বার্ষিক প্ল্যান আসে। তাহলে পরীক্ষায় প্রথমে আসতে পারে যে প্ল্যান গ্যাপ, অর্থাৎ প্ল্যান বিরতি কবে আসলো? প্ল্যান বিরতি আসলো 1966-এ তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার পরে।
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে। তার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে। কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরোপুরি ভাবে নষ্ট ছিল, খারাপ ছিল। কারণ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপির হার ছিল 5.8% বাড়ানো। সেখানে এটা ছিল লক্ষ্যমাত্রা, লক্ষ্য পূরণ কত হলো 2.8%। তাহলে 5.6% জিডিপির লক্ষ্যমাত্রা ছিল, সেখানে 2.6% আসলো। ফলে লক্ষ্যমাত্রাটা কমে গেল। তো লক্ষ্যমাত্রাটা কমে যাওয়ার কারণে এই লক্ষ্যমাত্রা কমে যাওয়ার কারণটা কি মনে রাখতে হবে? ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, জওয়াহরলাল নেহরুর মৃত্যু, এই সমস্ত কিছুর কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা খারাপ হলো। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? শিল্প এবং কৃষি দুটোকে একসাথে নিয়ে যাওয়া। তো দুটোকে একসাথে নিয়ে যাওয়া হলো না, সমস্যায় পড়ে গেল। ফলে 5 ইয়ার প্ল্যানটাকে অফ করা হলো 1966 থেকে 1969 পর্যন্ত। অফ করা হলো, কি করা হলো? অ্যানুয়াল প্ল্যান নিয়ে আসলো, বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হলো। তো বার্ষিক পরিকল্পনা গ্রহণ হয়ে গেল, অ্যানুয়াল প্ল্যান আসলো। এবার অ্যানুয়াল প্ল্যানটা করা হলো 1966 থেকে 1969 পর্যন্ত। এইবার পরীক্ষায় আসবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে 1966 মানে পরে এখানে আসলো হচ্ছে সবুজ বিপ্লব। তাহলে সবুজ বিপ্লবটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে। তো এই সময় বার্ষিক প্ল্যান ছিল। তো মনে রাখতে হবে 1966 থেকে 67 পর্যন্ত। তো অ্যাকচুয়ালি কোথাও যখন প্রশ্ন দেয় যে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ, তো এখানে অনেকে উত্তর লিখে ফেলে যে এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অ্যাকচুয়ালি এখানে বার্ষিক পরিকল্পনার অংশ ছিল। এখানে কিন্তু বিরোধ ছিল। তো এখানে বার্ষিক প্ল্যানটা আনা হলো 1966 থেকে 1969 পর্যন্ত। সবুজ বিপ্লব হলো 1966 থেকে 67। ঠিক আছে, 60-এর দশকের সবুজ বিপ্লব হলো ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন, বোরলেক ছিলেন সবুজ বিপ্লবের জনক। তো তার অনুসারে সবুজ বিপ্লব অর্থাৎ কৃষিতে একটা বিপ্লব আনলো, কৃষির প্রযুক্তির উন্নয়ন এবং কৃষিতে বেশি বেশি উৎপাদনশীলতা বৃদ্ধি, এই সমস্ত নিয়ে একটা কৃষির উন্নয়নের দিক থেকে একটা সবুজ বিপ্লব হলো। ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে, পাঞ্জাব এবং হরিয়ানাতে কৃষি বিপ্লবের বা সবুজ বিপ্লবের উপর প্রভাব বেশি পড়ে। গম উৎপাদন অনেক অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এতগুলো কথা বললাম, আশা করি বুঝতে পেরেছো। 1966 পরীক্ষা প্রথম আসে যে সবুজ বিপ্লব কোন দশকে হয়েছিল। তাহলে এটা হলো 60-এর দশকে সবুজ বিপ্লব হয়েছিল। আমাদের মোটামুটি মনে রাখতে হবে 1966 থেকে 1967-এ সবুজ বিপ্লব হলো। ভারতের সবুজ বিপ্লবের জন্ম হলো স্বামীনাথন। আর যদি বলে ইয়েতে তোমার হচ্ছে সবুজ বিপ্লবের ওভারঅল জনককে, তাহলে বোরলেক। আর এটা কিন্তু মেক্সিকোতে, মনে রাখতে হবে মেক্সিকোতে প্রথম সবুজ বিপ্লব হলো। ভারতবর্ষে কোথায় হলো? পাঞ্জাব এবং হরিয়ানায়। কোথায় কি বৃদ্ধি পেলো? গমের উৎপাদন বৃদ্ধি পেল। তাহলে এইবার হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানাতে যখন গ্রিন রেভলিউশন আসলো। আচ্ছা, গ্রিন রেভলিউশন কথাটা কিন্তু আমেরিকার একজন কৃষিবিদ উইলিয়াম গ্যান্ডে, তিনি কিন্তু এই গ্রিন রেভলিউশন শব্দটা ব্যবহার করেছিলেন, যদিও এর জনক হচ্ছে বোরলেগ। ঠিক আছে, তো এটাও মনে রাখতে হবে ভালো করে। আর ডক্টর এম.এস. স্বামীনাথন, তিনি ছিলেন ভারতের কৃষিবিদ। এটা হচ্ছে জন্ম। এবার মনে রাখতে হবে যে প্ল্যান হলিডে, মানে যেটা বললাম যে প্ল্যানিং ছুটি, পরিকল্পনা ছুটি। তাহলে প্ল্যানিং হলিডে কবে হলো? 1966 থেকে 69 পর্যন্ত। এটা মনে রাখবে। পঞ্চবার্ষিক পরিকল্পনা হলিডে অফ হলো, অর্থাৎ বার্ষিক প্ল্যান আসলো, এটা কবে? 1966 থেকে 69। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্ল্যান হলিডে কমপ্লিট, এইটুকুর মধ্যে। এটাই মনে রাখতে হবে। আর নরম্যান বোরলেগকে বললাম, এনাকে হচ্ছে আহ সবুজ বিপ্লবের জনক বলা হয়। ভারতের সবুজ বিপ্লবের জন্য হচ্ছে স্বামীনাথন। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসলো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। তাহলে 1966 থেকে 1969 পর্যন্ত বন্ধ থাকলো পরিকল্পনা, প্ল্যান হলিডে বলা হয় এটাকে। বার্ষিক প্ল্যান শুরু হলো সেই সময়। তারপরে আসলো 1969। তাহলে 1969 থেকে 1974 পর্যন্ত চললো হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, তাহলে এবার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় মাথায় রাখবে ভারতে কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরই মুদ্রাস্ফীতি বেড়ে যায়। আর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেই মুদ্রাস্ফীতির পরিমাণ প্রায় 61% বেড়ে গিয়েছিল। মানে মুদ্রাস্ফীতি ভারতবর্ষে অনেক বেশি বেড়ে গেছিল। উৎপাদনের তুলনায় মুদ্রার পরিমাণ যদি বেশি বৃদ্ধি পায়, সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তো এই মুদ্রাস্ফীতি অনেকটা বেড়ে গেল। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া মানে টাকার যে মূল্য, সে টাকার মূল্যটা কমে যায়, রুপির মূল্যটা কমে যায়। তো আবার সেই প্ল্যান আনা হলো, চতুর্থ পঞ্চবার্ষিকী প্ল্যান। এই চতুর্থ পঞ্চবার্ষিকী প্ল্যানে কি করা হলো?
এখানে আবার কৃষিক্ষেত্রের উপরে জোর দেওয়া হলো এবং জিডিপি লক্ষ্যমাত্রা রাখা হলো 5.7%। এটাও ঠিক মতো প্ল্যানটাও কার্যকর হয়নি, এটাকেও ফেল প্ল্যান বলা হয়, এটাও ব্যর্থ হয়েছিল। তো 1969 থেকে 1974 পর্যন্ত আসলো হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। আর এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় মনে রাখবে শ্বেত বিপ্লব হয়েছিল। ঠিক আছে, তাহলে হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব 1970-তে হয়েছিল, 1970 সালে। এটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? এটা হলো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় শ্বেত বিপ্লব। আচ্ছা, শ্বেত শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্জেস কুরিয়েনকে, এটা মনে রাখতে হবে। সবুজ বিপ্লবের জনক যেমন নরম্যান বোরলেক ছিল, এখানে কিন্তু ভার্জেস কুরিয়েন ছিলেন হচ্ছে হোয়াইট বিপ্লবের জনক। এখন হোয়াইট বিপ্লব শুরু হলো। এবার হোয়াইট বিপ্লবের পাশাপাশি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আহ কৃষিক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হলো। কিন্তু এখানে যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছিল দুটো যুদ্ধ হওয়ার কারণে, এবং ভারতবর্ষে একটা আনস্টেবল কন্ডিশন ক্রিয়েট হলো, তার কারণে এখানে সামাজিক ন্যায় সৃষ্টির উপরে গুরুত্ব দেওয়া হলো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। এ হলো চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এরপরে আসলো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ফিফথ 5 ইয়ার প্ল্যান, যেটা 1974 থেকে 1978। 1978 কেন? কারণ মিডিলেই এই পরিকল্পনাটাকে বাদ দেওয়া হলো। কারণ এখানে আসলো একটা রোলিং প্ল্যান। পরীক্ষায় কিন্তু রোলিং প্ল্যান আসে, এটা ভালো করে মনে রাখবে। 1974 থেকে যদি 5 বছর হিসাব করো, তাহলে 1979 পর্যন্ত প্ল্যান চলার কথা, কিন্তু এই প্ল্যানটা চললো কবে? 1978-এ শেষ হলো। ঠিক আছে, কারণ এখানে আনা হলো 78 আর 79-এ রোলিং প্ল্যান, মনে রাখতে হবে। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরেই রোলিং প্ল্যান আসে। পরীক্ষায় আসে রোলিং প্ল্যান কবে হয়, তাহলে 1978, 79 এবং 80। তাহলে 1978 থেকে 1980 পর্যন্ত আসলো রোলিং প্ল্যান। কি, যে প্ল্যানটা করা হয়েছিল সেই প্ল্যানটাকে আবার পুনরুদ্ধার করা হবে। তো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার সবচেয়ে যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হলো গরিবি হটাও। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ইন্দিরা গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার। ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন গরিবি হটাও, গরিবদের হটাও নয়, এখানে দারিদ্রতা হটাও, এরকম চিন্তা ভাবনা ছিল। এই কথাটা বলারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই, যে সেই সময় কিন্তু লোকজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা আহ কথা ছড়ায় যে গরিবদেরকে হয়তো ইন্দিরা গান্ধী মেরে দিলেন বা গরিবদের উপরে একটা খারাপ অত্যাচার চালাবেন, এরকম একটা কথা ছড়ায়। কিন্তু এখানে কথাটা ছিল এরকম যে গরিবই হঠাৎ মানে আর গরিব রাখা হবে না, এবার কি করা হবে, গরিবদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করা হবে। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দেওয়া হয়? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি আসে? তাহলে এটা হলো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা 1974 থেকে 1978 পর্যন্ত ছিল। এই এই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগানটি দিয়েছিলেন, এটা খুব ফেমাস হয়েছিল। আচ্ছা, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার আরেকটি নাম আছে, এটা হলো জনগণের পরিকল্পনা। পরীক্ষায় আসে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বলা হয় জনগণের পরিকল্পনা। তাহলে এটা হলো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা বলা হয় জনগণের পরিকল্পনা। এই পরিকল্পনাটা রচনা করেন কে? ডিডি ধর। ঠিক আছে, তো পরীক্ষায় আসে যে কোন পরিকল্পনা ডিডি ধর নির্মাণ করেছিলেন। তো এটা মনে রাখতে হবে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেই পরিকল্পনার যে বেস ছিল সেটা হচ্ছে কি, গরিবি হটাও স্লোগানটি। আর এই পরিকল্পনা করেন ডিডি ধর, এই পরিকল্পনাটি করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পরিকল্পনা। আর গরিবি হটাও স্লোগানটি ইন্দিরা গান্ধী দিয়েছিলেন 1971-এ, 1971 সালে, এটা মনে রাখতে হবে। তো দেখো, এই পরিকল্পনার জিডিপির মাত্রা যেটা ছিল, জিডিপির লক্ষ্যমাত্রা যা ছিল তা পূর্ণ হয়। অর্থাৎ জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 4.4, অর্জিত হয় 4.8। তো এটা মোটামুটি একটা ভালো পরিকল্পনা যায়, খুবই সুন্দর পরিকল্পনা যায়। তাহলে এই পরিকল্পনার উদ্দেশ্য বুঝতেই পারছো, দারিদ্রতা দূরীকরণ। আর একবার পঞ্চবার্ষিক পরিকল্পনা করে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যান। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1974 থেকে 78 পর্যন্ত চলে। এই পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি একটি স্লোগান দিলেন কি, গরিবি হটাও, কবে? 1971-এ। তাহলে এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল হচ্ছে দারিদ্রতা দূরীকরণ। ভারতের জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 4.4, আর সেটা পূরণ হয় 4.8। খুবই ভালোভাবে পরিকল্পনা কার্যকর হয়। এই পরিকল্পনাকে বলা হয় জনগণের পরিকল্পনা, কারণ এই পরিকল্পনাতে গরিবি হটাও স্লোগানটি দেওয়া হয়েছিল এবং দারিদ্র দূরীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
আচ্ছা, এই পরিকল্পনা অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি তৈরি করেছিলেন ডিডি ধর। ব্যাস, এইটুকু মনে রাখতে হবে। এবার হলো রোলিং প্ল্যান, যেটাকে বলা হয় চলমান প্ল্যান। রোলিং প্ল্যানটা কবে শুরু হলো? 1978 থেকে 79 পর্যন্ত। এখানে কি করা হলো, যে প্ল্যানটা অর্থাৎ দারিদ্র দূরীকরণের যে কাজটা নেওয়া হয়েছিল সেটা প্রবাহমান চলতে থাকবে, এই প্ল্যানটাই চলবে। পরীক্ষা আসে রোলিং প্ল্যান কবে? 1978। ঠিক আছে, তাহলে 1978 থেকে 1980 পর্যন্ত থাকলো হচ্ছে রোলিং প্ল্যান। এরপরে আসে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটাও ইম্পর্টেন্ট, কারণ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার গরিবি হটাও যে স্লোগানটা প্রথমেই দেওয়া হয়েছিল, সেই স্লোগানটা এবার কার্যকর হয়েছে, কার্যকর হয় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। কারণ এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে নাবার্ড গঠিত হয়েছিল 1982-তে। ঠিক আছে, তো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হবে কবে হবে? 1980 থেকে 85। তো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। কর্মসংস্থান বৃদ্ধি করা অর্থাৎ গরিবি হটাও স্লোগানটা যেটা পঞ্চম পঞ্চবার্ষিকীতে দেওয়া হলো, সেটাকে এবার কার্যকর করার জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাতে কি করা হলো? কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়া হলো, কর্মসংস্থান বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়া হলো। আর এই প্ল্যানটাও সঠিক কার্যকর প্ল্যান ছিল। এখানে আরো কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, যেমন টেকনোলজির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল ষষ্ঠ পরিকল্পনার মাধ্যমে। এবার পরীক্ষায় সব থেকে যেটা প্রশ্ন আসে, নাবার্ড। নাবার্ড হচ্ছে গ্রাম উন্নয়নের সঙ্গে যুক্ত। নাবার্ড কোন পরিকল্পনার অংশ? তাহলে নাবার্ড হলো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ। নাবার্ড কোন পরিকল্পনার অংশ? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হলো নাবার্ড। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসে। নাবার্ড কবে গঠিত হয়েছে? না 1982-তে। ঠিক আছে, নাবার্ড কিসের সঙ্গে যুক্ত? গ্রাম উন্নয়নের সঙ্গে যুক্ত। নাবার্ডের আইডিয়া কার ছিল? গান্ধীজির ছিল। তাহলে নাবার্ড হলো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1982। ক্লিয়ার হলো এটা? জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 5.2, পূরণ হয়েছিল 6%। ঠিক আছে, তাহলে এটাও একটা কার্যকর পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল। এটা হলো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। সবার কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো কথাগুলো? একটু রেসপন্স করবে, বোঝা যাচ্ছে সবকিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা যাব হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। দেখো, এই যে এই গরিব পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে সপ্তম পর্যন্ত, এটাতে মেনলি যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে দারিদ্রতা দূরীকরণের উপরেই গুরুত্ব দেওয়া। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গরিবি হটাও যে স্লোগানটা আনা হলো, ষষ্ঠ পরিকল্পনাতে সেখানে কর্মসংস্থান বৃদ্ধির দিকে দেওয়া হলো, সপ্তম পরিকল্পনা তো সেম বিষয়টা থাকলো। এটাও হচ্ছে কি করবে? বৃদ্ধির দিকেই দিবে। কর্মসংস্থান যাতে বৃদ্ধি হয়, দারিদ্রতা দূর করা যায়, সেই দারিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধির দিকে গুরুত্ব হলো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তাহলে ষষ্ঠ হলো কবে শেষ হলো? 1985-এ। তাহলে এবার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1985 থেকে 1990 পর্যন্ত। এটা হলো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা একটা কথা তখন বললাম যে প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া ছিল। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সেটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হলো, অর্থাৎ প্রযুক্তির উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হলো যাতে কর্মসংস্থান আরো বেশি বেশি করে বৃদ্ধি পায়। এটা হলো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সানরাইজ ইন্ডাস্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট না হলো এটা মনে রাখতে হবে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় সানরাইজ ইন্ডাস্ট্রি গঠন হয় এবং এটা বৃদ্ধি পায়। সানরাইজ ইন্ডাস্ট্রি, আর সানরাইজ ইন্ডাস্ট্রি গঠনের মাধ্যমেই অনেক কর্মসংস্থান বৃদ্ধি পায়, যেটা ছিল উদ্দেশ্য, যে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া। এর লক্ষ্যমাত্রাও ঠিকঠাক ছিল। জিডিপি লক্ষ্যমাত্রা ছিল 5%, আর জিডিপি পূরণ হয়েছিল 5.6%। তো এটাও লক্ষ্যমাত্রা থেকেও আরো বেশি পেয়েছিল, খুবই ভালো হয়েছিল। তারপরে দেওয়া হলো পরিকল্পনার ছুটি। আবার প্ল্যান হলিডেজ আসলো 1990 থেকে 1992 পর্যন্ত। প্ল্যান হলিডে আসলো, অর্থাৎ 1990 সাল থেকে 92 সাল পর্যন্ত প্ল্যান করা হলো না, আবার সেম অ্যানুয়াল প্ল্যান আনো। মনে রাখবে, প্ল্যান হলিডে মানে কিন্তু অফ নয়। প্ল্যান প্ল্যান হলিডে মানে হচ্ছে যে সেটাকে বার্ষিক প্ল্যানে কনভার্ট করা, অর্থাৎ যেটা 5 বছরের জন্য ছিল সেটা কি হবে? সেটা বছরে বছরে হবে। তো এই বার্ষিক প্ল্যান আনা হলো। এটা হলো 1990 থেকে 1992 পর্যন্ত। এখানে কেন এই বার্ষিক প্ল্যানটা আনা হলো? দেখো, এই সময় হচ্ছে রাজনৈতিক একটা অস্থিরতার অবস্থা তৈরি হলো। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী মারা গেলেন, রাজীব গান্ধী আসলেন, রাজীব গান্ধীও মারা গেলেন। কংগ্রেস সরকারের একটা অকংগ্রেসী সরকার অলরেডি গঠন হয়েছিল 1976-এ। অকংগ্রেস 1978-এ অকংগ্রেসী সরকার গঠন হয়েছিল। এবার অকংগ্রেসী সরকার গঠন হওয়ার পাশাপাশি জনতা দল আস্তে আস্তে করে
কি হলো, ভারতীয় জনতা পার্টিতে পরিণত হলো। এবার ভারতের জনতা পার্টিতে জনতা দল যখন ভারতীয় জনতা পার্টিতে পরিণত হলো, তখন কিন্তু লোকের কিন্তু একাংশ জনতা পার্টির দিকে চলে গেল। এবং ফলাফল, এখানে অটল বিহারী বাজপেয়ী তখন একটা জায়গা দখল করে বসলেন। তিনি যথেষ্ট জনগণের কাছে একটা পপুলারিটি পেলেন। এবং ভারতবর্ষের বিভিন্ন পরিস্থিতির কারণে, বিভিন্ন সার্কামস্ট্যান্সেস, আমি সেগুলোতে যাচ্ছি না, তো বিভিন্ন পরিস্থিতি হয়েছিল, যেখানে রিলিজিয়াস পরিস্থিতি বা আরো কিছু আহ ঘটনার মাধ্যমে কি হয়েছিল, একটা আনস্টেবল কন্ডিশন তৈরি হলো ভারতবর্ষের মধ্যে, ভারতের পলিটিক্সে, ভারতের রাজনীতিতে একটা আনস্টেবল কন্ডিশন ক্রিয়েট হলো। তো এই আনস্টেবল কন্ডিশন যখন ভারতবর্ষে ক্রিয়েট হলো, তখন কি হলো, একটা প্ল্যান হলিডে করা হলো। কবে? 1990 থেকে 1992 পর্যন্ত। তারপরে আসলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা যখন ভারতবর্ষের বিকেন্দ্রীকরণের দিকে গুরুত্ব দেওয়া হলো। ভারতবর্ষের বিকেন্দ্রীকরণের দিকে গুরুত্ব দেওয়া হলো এই অষ্টম পঞ্চবার্ষিকীকরণ। ষষ্ঠ পঞ্চবার্ষিকীকরণে আরেকটা জিনিস ছিল, সেখানে ব্যাংককে রাষ্ট্রীয়করণের দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, ব্যাংকগুলোকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। তো ভারতবর্ষে 20টা ব্যাংক রাষ্ট্রীয়করণ করা হয়, প্রথমে 16টা ব্যাংক, এবং অষ্টম পঞ্চবার্ষিকীকরণের মাধ্যমে আরো 4টা ব্যাংক। তো এই ব্যাংকগুলোকে যখন রাষ্ট্রীয়করণ করা হয়, তখন কিছু কিছু ছুট তৈরি করা হয়। এটাও আমি তোমাদের ব্যাংকিং সিস্টেমে কিছু আসবো, যেখানে কি কি বিষয়ে ছুট দেওয়া হয়েছিল, এবং নতুন করে অনেক বিষয় আসে যখন বিকেন্দ্রীকরণ হয়। অর্থাৎ যে কেন্দ্র সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা যেখানে ছিল, সেটা কেন্দ্র সরকার থেকে কি হলো, সেখানে আরো যেসব উদ্যোগপতি ছিল, সেই উদ্যোগপতিদের কাছে গেল, রাজ্যের কাছে গেল। এইভাবে বিভিন্ন যে ইকোনমিক্যাল স্টেটাস সম্পূর্ণটা কেন্দ্র সরকার ভোগ করতো, সেটা কিন্তু রাজ্য সরকারের মধ্যে এবং আরো যে উদ্যোগপতি ছিল তাদের মধ্যে দিয়ে কনভার্ট হতো। একটা বিকেন্দ্রীকরণ, একটা ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপার করতো। কার আমলে? মনে রাখতে হবে, পিবি নরসিমহা রাও এর আমলে। তো নরসিমহা রাও যখন প্রধানমন্ত্রী হলেন আর তার অর্থমন্ত্রী হলেন মনমোহন সিং, তখন ভারতের ইকোনমির একটা বিশাল বড় একটা হাই আপ ঘটলো, একটা জাম্প ঘটলো, যেখানে ভারতের ইকোনমি, যেখানে একটা আনস্টেবল কন্ডিশন থেকে বের হয়ে এসে বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটা ইকোনমিক্যাল জাম্প ঘটলো ভারতবর্ষের ইকোনমিতে। এবং সেটা ছিল সবচেয়ে ভালো পরিস্থিতি ভারতবর্ষের নিরিখে, সেই পরিকল্পনা। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1990 থেকে 1992 পর্যন্ত প্ল্যান হলিডেজ গেল। প্ল্যান হলিডেজ এর পরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হলো 1992 থেকে 1997 পর্যন্ত। 1992 সাল থেকে 1997 সাল পর্যন্ত কি করা হলো, প্ল্যান অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হলো। তো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার, যেটা বললাম যে বিকেন্দ্রীকরণ ঘটেছিল, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ব্যাংকগুলোকে কি করা হলো, বিশেষ অনেকগুলো ছুট দেওয়া হলো। এখানে লক্ষ্যমাত্রা যা ছিল তার থেকে অনেক বেশি জিডিপি পূরণ হয়েছিল। 5.6 লক্ষ্যমাত্রা ছিল, এখানে 6.8 পর্যন্ত চলে গেছিল। হ্যাঁ, লক্ষ্যমাত্রা, তো এটাও লক্ষ্যমাত্রা খুবই বেশি ছিল। আর যদি বলতে যাই, এখানে উদারীকরণের কথাটা বলে আসলাম, এটা পরীক্ষায় আসে যে আমাদের অর্থনৈতিক উদারীকরণ কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়? অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। আর পরীক্ষা সবচেয়ে বেশি আসে কার শাসনকালে ভারতে উদার রাজনৈতিক বা উদার অর্থনীতি গ্রহণ করা হয়েছিল? তাহলে এটা হচ্ছে পিভি নরসিংহ রাও। মনে রাখতে হবে, এখানে কিন্তু মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন। এটা হলো অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা 1992 থেকে 1997। এরপরে আসলে হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তাহলে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু এলপিজিটা মনে রাখতে হবে, এখানে হলো লিবারাইজেশন, অর্থাৎ উদারনৈতিক অর্থনীতি গ্রহণ করা হয়েছিল। এবার আসলে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা 1997 থেকে 2002 সাল পর্যন্ত। 1997 সাল থেকে 2002 সাল পর্যন্ত চলতে হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এখানে কংগ্রেস সরকার এবং বিজেপি সরকার, দুটোই সরকার এখানে থাকলো। এখানে অনেক বিষয়ের সঙ্গে যুক্ত করা হলো, অনেক জিনিস যুক্ত করা হলো, যেমন স্বনির্ভরতা। স্বনির্ভরতার গুরুত্বটা সবচেয়ে বেশি হয়েছিল নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে। এখানে ভালো করে মনে রাখতে হবে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1997 থেকে 2002 সালে পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে শুরু করে এই সমস্ত কিছু যখন কার্যকর হতে শুরু করলো, তখন নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা একটু হলো বিফলে যায়। এখানে লক্ষ্যমাত্রা ছিল 6.5, লক্ষ্য পূরণ হয়েছিল 5.4। আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে বলছি, তাছাড়া যেগুলো দরকার নেই সেগুলোকে আমি এড়িয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে আসে দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত থাকে। আর এটাতেও জিডিপি লক্ষ্যমাত্রা একটু কম হয়, 8%
টার্গেট ছিল, কিন্তু 7.2% পূরণ হয়, তবে যথেষ্ট ভালো। 2007 সালে সকলকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয়, এটা ছিল ইম্পর্টেন্ট একটা বিষয়। স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া হয়, স্বাস্থ্য এবং শিক্ষা দুটোকে গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষায় আসে জন্ম মৃত্যুর হার কমানোর যে টার্গেট, এই টার্গেটটাকে আর হচ্ছে লিঙ্গানুপাতের টার্গেট, অর্থাৎ যে জন্ম মৃত্যুর হার এবং হচ্ছে লিঙ্গানুপাত, এই সমস্ত বিষয়টিকে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছিল? তাহলে এটা হচ্ছে দশম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে গুরুত্ব দেওয়া ছিল, যেটা 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। নির্মল গ্রাম যে স্বাস্থ্যসম্মত শৌচাগার, সেই নির্মল গ্রামের ব্যবস্থাটাও দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া হয়। আর সমস্ত জায়গায়, সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা প্রদানের যে বিষয়, সেটাও কিন্তু এই দশম পরিকল্পনার মাধ্যমে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যানিং ছিল, এখানে অনেক বিষয় গুরুত্ব দেওয়া হয়েছিল। দশম পরিকল্পনার পরে আসে একাদশ পরিকল্পনা। একাদশ পরিকল্পনা আনা হয়েছিল 2007 সাল থেকে 2012 সালে। তো এই সময়ও বলা হয় যে দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে উদ্দেশ্য ছিল, সেখানেও বলা হয় যে লিঙ্গানুপাতটা অনেকটা কমিয়ে আনতে হবে, বেকারত্বের হার 5%-এর নিচে নামাতে হবে, এই সমস্ত কিছু ছিল। তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে বনাঞ্চল বৃদ্ধি করতে হবে 5%। তো এই 5% কথাটা যখন আসবে, তখন মনে রাখবে যে এটা একাদশ পরিকল্পনার কথা বলা হচ্ছে। আর ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে দ্বাদশ পরিকল্পনা, এটা হচ্ছে ভারতের শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এরপরে আর কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, এরপরে আসে ডাইরেক্টলি নীতি আয়োগ। তো দ্বাদশ পরিকল্পনায় অনেকগুলো বিষয় গুরুত্ব দেওয়া হয়েছিল, যেমন শিশুদের মৃত্যুর হার কমাতে হবে, তারপরে হচ্ছে সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে, সমস্ত জায়গায় জল পরিষেবা প্রদান করতে হবে। আর তখন একটু ভুল হয়েছে, ওটা নির্মল গ্রাম অর্থাৎ শৌচাগার নির্মাণের যে বিষয়টা, সেটা হচ্ছে দ্বাদশ পরিকল্পনাতে গুরুত্ব হয়েছিল, এটা মনে রেখো। এটা আমার একটু ভুল হয়েছে। দ্বাদশ পরিকল্পনার মাধ্যমে শৌচাগার নির্মল গ্রাম প্রতিষ্ঠার কথা বলা হয়। তো এটা একদম টার্গেট ছিল যে 50% গ্রামকে অবশ্যই নির্মল গ্রামের আওতায় আনতেই হবে। এটা টার্গেট ছিল দ্বাদশ পরিকল্পনা, যেটা 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত ছিল। কিন্তু 2012 সালের পরে 2015 সালে পরিকল্পনা কমিশন চেঞ্জ হয়ে যায় এবং সেখানে চলে আসে হচ্ছে প্ল্যানিং কমিশন। তো এই হচ্ছে বিষয়। পরীক্ষায় ডাইরেক্টলি রোলিং প্ল্যান, গরিবি হটাও, এই সমস্ত বিষয়গুলো পরীক্ষায় দিবে। ঠিক আছে, দারিদ্রতা দূরীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়, এই সমস্ত কিছু পরীক্ষায় আসে। প্ল্যানিং কমিশনের প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করা হয়, প্ল্যানিং কমিশনের জায়গায় নাম নেওয়া আসা হয় নীতি আয়োগ। এটা হয় নতুন নাম। প্ল্যানিং কমিশনের বর্তমান নাম হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ কবে আনা হলো? তাহলে 2015 সালে নীতি আয়োগ হলো। নীতি আয়োগের একটা আলাদা নাম দেওয়া হলো, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা হচ্ছে নীতি আয়োগ। এটা হচ্ছে পলিসি কমিশন, এটা হচ্ছে নীতি আয়োগ, এটা হচ্ছে প্ল্যানিং কমিশনের পরবর্তী রূপ। 2014 সালে যখন মোদী সরকার ক্ষমতায় আসে, তখন থেকে প্ল্যানিং কমিশন বাতিলের কথা ঘোষণা করেন এবং 2015 সালে সম্পূর্ণরূপে প্ল্যানিং কমিশন বাতিল হয়ে যায় এবং 2015 সালেই আসে হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারম্যান সেম বিষয়টা থাকলো প্রধানমন্ত্রী, আর সেখানে একজন সিইও থাকবেন এবং একজন ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন। তো এটা প্রথম মনে রাখতে হবে যে নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান নরেন্দ্র মোদী, আর নীতি আয়োগের প্রথম সিইও ছিল অমিতাভ কান্ত, ভাইস চেয়ারপারসন ছিল হচ্ছে অরবিন্দ পানাগাড়িয়া। ঠিক আছে, এটা হচ্ছে নীতি আয়োগ। এই হলো প্ল্যানিং কমিশন একদম নীতি আয়োগ পর্যন্ত কাহিনী, তোমাদের যেটা বললাম। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ক্লাসে একদম ব্যাংকিং সিস্টেমে চলে যাব। ব্যাংকিং সিস্টেম আর বাজেট একদিন করে নেবো, তাহলে ইকোনমি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, ইকোনমি আর থাকবে না। তারপরে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফিতে ঢুকবো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। ক্লাস ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্ট করে।